এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর 92 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 92 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে 2 নম্বরে বলা হয়েছে 2 এর 1 এর সমতুল ভগ্নাংশ কিভাবে তৈরি করা যায় তা নিয়ে চিন্তা করি। আচ্ছা, আমরা যদি এটিকে আবারও একটু বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে 2 এর 1 এটি কিন্তু একটি ভগ্নাংশ, তাই না? এখন বলা হয়েছে এই 2 এর 1 এর সমতুল ভগ্নাংশ কিভাবে তৈরি করা যায় এই বিষয়টি কিন্তু আমাদেরকে চিন্তা করতে বলা হয়েছে। আচ্ছা, এই যে সমতুল কথাটি আমরা দেখতে পাচ্ছি, এই সমতুল কথার অর্থ হচ্ছে সমতুল্য বা যেগুলোর মান একই রকম, ঠিক আছে? অর্থাৎ এই 2 এর 1 এটির যে মান এরকম, আর যে সমস্ত ভগ্নাংশগুলোর মান এটির সমান অর্থাৎ একই রকম মান, সেই ভগ্নাংশগুলোকেই কিন্তু বলা হয় সমতুল্য ভগ্নাংশ বা সমতুল ভগ্নাংশ। আচ্ছা, এখন এই 2 এর 1 এর যে সমতুল ভগ্নাংশগুলো রয়েছে এগুলোকে আমরা কিভাবে করে বের করতে পারি? দেখো, একটু নিচে যদি আমরা লক্ষ্য করি, এখানে আমরা ডান পাশে কিন্তু একটি বক্স দেখতে পাচ্ছি, তাই না? এখানে বলা হয়েছে কোনো ভগ্নাংশের হর এবং লবকে একই সংখ্যা দ্বারা গুণ করলে ওই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। দেখো কত সহজ একটি বিষয়। আমাদের বলা হয়েছে কোনো ভগ্নাংশের, যেমন এটি কিন্তু একটি ভগ্নাংশ 2 এর 1, এটি কি একটি ভগ্নাংশ? এখন এই ভগ্নাংশের উপরে এবং নিচে, তাই না, অর্থাৎ হর এবং লব এই দুটিকেই যদি আমরা একই সংখ্যা দ্বারাই গুণ করি, যেমন দেখো এই 1কে আমরা 2 দ্বারা গুণ করেছি, আবার 2কেও কিন্তু 2 দ্বারাই গুণ করেছি, একই সংখ্যা দ্বারাই কিন্তু আমরা গুণ করেছি, তাই না? এটিকেও 2 দ্বারা এবং উপরের নিচের সংখ্যাটিকেও কিন্তু 2 দ্বারা। যখন আমরা হর এবং লব এই দুটিকেই যখন একই সংখ্যা দ্বারা গুণ করব, তখন যে সংখ্যাটি বা যে ভগ্নাংশটি আমরা পাবো সেটিকে বলা হয় কি সমতুল ভগ্নাংশ। যেমন দেখো, 1কে যখন আমরা গুণ করলাম 2 দ্বারা, আবার 2কেও গুণ করলাম 2 দ্বারা, তখন আমরা কত পেলাম? 1 এবং 2কে গুণ করলে হয় 2 1 2, উপরে কিন্তু আমরা পাচ্ছি 2, এবং 2 এর সঙ্গে আরও 2কে যদি আমরা গুণ করি তাহলে 2 দুগুণ হয়ে যায় 4। তাহলে দেখো এখানে কিন্তু আমরা পাচ্ছি 4 এর 2, তাই না? তাহলে এটিকে কিন্তু বলা হয় এই ভগ্নাংশটির সমতুল ভগ্নাংশ, মানে একই মাপের বা একই মানের ভগ্নাংশ, ঠিক আছে? আশা করি সকলে তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবারে আমরা আরও কিছু সমতুল ভগ্নাংশ কিভাবে তৈরি করতে পারি। দেখো, আমরা কিন্তু এই দুটিকে 2 দ্বারা গুণ করেছি, তাই না? এবার যদি আমরা দেখো এই পাশে লক্ষ্য করি, এখানে কিন্তু আরও একটি সমান চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি কি 6 এর 3, এই যে 6 এর 3 আমরা পাচ্ছি, দেখো এখানে কিন্তু একটি খালি ঘর আমরা দেখতে পাচ্ছি, তাই না? আমি কিন্তু আগে থেকে তোমাদের জন্য এখানে 3 লিখে রেখেছি, কারণ হচ্ছে কি আমরা এই 1-এর সঙ্গে এবারে 3কে গুণ করবো। আগে কিন্তু আমরা 1-এর সঙ্গে 2কে গুণ করেছিলাম, তাই না? এবারে 1-এর সঙ্গে আমরা 3কে গুণ করব। দেখো 1 এবং 3কে গুণ করলে হয় 3 1 3, আমরা কিন্তু উপরে লিখে দিলাম 3, এবং এই 2-এর সঙ্গেও কিন্তু আমরা এবারে 3কেই গুণ করবো, কারণ আমরা জানি উপরে এবং নিচে একই সংখ্যা দ্বারাই কিন্তু গুণ করতে হয়। এবারে 2 এবং 3কে গুণ করলে হয় 3 2 6, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি 6, অর্থাৎ এখন হয়ে গেল 6 এর 3, এটিও কিন্তু একটি সমতুল ভগ্নাংশ। এরপরে আরও একটি সমতুল ভগ্নাংশ যদি আমরা বের করি, দেখো এখানে একটি সমান চিহ্ন দিলাম, এরপরে এইখানে আমরা দেখতে পাচ্ছি 8 এর 4। তাহলে এটিকে আমরা কিভাবে করে বের করলাম? দেখো এই দুই পাশে আমরা উপরে এবং নিচে কিন্তু 2টি খালি ঘর মানে শূন্য স্থান দেখতে পাচ্ছি। এই শূন্য স্থানে আমরা সঠিক সংখ্যাটিকে কিভাবে করে নির্ণয় করব? দেখো এটি কিন্তু খুবই সহজ একটি বিষয়। আমরা দেখব যে 1-এর সঙ্গে কতকে গুণ করলে 4 হয়। আমরা জানি 1-এর সঙ্গে কিন্তু 4কে গুণ করলে 4 হয়, তাই না? কারণ 4 1 হয়ে যায় 4। তাহলে 1-এর সঙ্গে 4কে গুণ করে যেহেতু 4 হয়, যার কারণে এই খালি ঘরে কিন্তু আমরা লিখে দেব 4, তাই না? এখন এই উপরের সংখ্যার সঙ্গে যদি আমরা 4কে গুণ করি, নিচের সংখ্যার সঙ্গে কাকে গুণ করব? আমরা কিন্তু একই সংখ্যাকেই গুণ করব, তাই না? কারণ আমরা জানি উপরে এবং নিচে একই সংখ্যা দ্বারাই কিন্তু গুণ করতে হয়, তার মানে এই নিচেও কিন্তু আমরা 4 দ্বারাই গুণ করব। আচ্ছা, এবারে দেখো তো এটির সঙ্গে মিলে কিনা। 1 এবং 4কে গুণ করা হয় 4 1 4, আমরা উপরে দেখতে পাচ্ছি 4। 2 এবং 4কে গুণ করা হয় 4 2 8, দেখো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি 8, অর্থাৎ আমাদের মিলে গেল, তাই না? আচ্ছা, আমরা কিন্তু খুবই সহজে এটিকে সমাধান করে ফেললাম। এবারে দেখো মজার বিষয় হচ্ছে এই যে মাঝখানে আমরা সমান চিহ্নগুলো দেখতে পাচ্ছি, এগুলোর অর্থ কি জানো? এগুলোর অর্থ হচ্ছে এই ভগ্নাংশের যে অর্থ মানে যে মান, এখানের প্রত্যেকটি ভগ্নাংশের কিন্তু ঠিক একই মান, অর্থাৎ এটির যে মান এটিরও সেই মান, এটিরও সেই মান এবং এটিরও কিন্তু সেই মান। আমরা কিন্তু যখন দেখো এইভাবে করে লক্ষ্য যদি করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে 8 এর 4, এটিকে কিন্তু আমাদের একটু বড় মনে হচ্ছে, আবার 2 এর 1 এটিকে কিন্তু আমাদের ছোট মনে হচ্ছে, তাই না? কিন্তু মজার বিষয় হলো এটির যে মান এটিরও কিন্তু ঠিক সেই একই মান, অর্থাৎ এটির যে অর্থ এটিরও কিন্তু ঠিক সেই একই অর্থ, যার কারণে এখানে প্রত্যেকটি ভগ্নাংশকে বলা হয় কি সমতুল ভগ্নাংশ। খুবই মজার বিষয়টি, তাই না? আচ্ছা, এবারে যদি আমরা আর একটু নিচে চলে যাই, দেখো
এখানে 3 নাম্বার যদি আমরা লক্ষ্য করি, 3 নাম্বার বলা হয়েছে খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করো। তখন আমরা কিন্তু এখানে প্রত্যেকটি অঙ্কে একটি একটি করে খালি ঘর দেখতে পাচ্ছি। এই খালি ঘরে সঠিক যে সংখ্যাটি বসবে সেটিকে আমাদের এবারে নির্ণয় করতে হবে। দেখো আমরা 1 নাম্বারে দেখতে পাচ্ছি 2 এর 1 সমান, এই পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 12, উপরে দেখতে পাচ্ছি খালি ঘর, তাই না? এই খালি ঘরে কত হবে আমরা কিভাবে করে নির্ণয় করতে পারি? দেখো আমরা দেখব যে এই যে পাশে খালি ঘর থাকবে না, যেমন দেখো উপরে কিন্তু খালি ঘর রয়েছে, হ্যাঁ উপরে যেহেতু খালি ঘর রয়েছে তার মানে আমরা এবারে দেখব হচ্ছে এই নিচের দুটি সংখ্যাকে, অর্থাৎ যেখানে খালি ঘর না থাকবে আমরা কিন্তু সেই দুটি সংখ্যাকে দেখব। এখানে নিচে দেখতে পাচ্ছি 2 এবং এখানে কিন্তু হয়ে গেল 12, তাই না? এখানে কিন্তু প্রথমে ছিল 2 থেকে এই পাশে এসে হয়ে গেল 12। আচ্ছা তাহলে এই 12 কি? 12 কিন্তু 2 এর চাইতে বড়, তাই না? তাহলে আমরা জানি কি গুণ করলে বড় হয়। আমরা কিন্তু এই সমস্ত অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা গুণ ব্যবহার করব এবং হচ্ছে ভাগ ব্যবহার করব, ঠিক আছে? আচ্ছা তাহলে গুণ এবং ভাগ এই দুটির মধ্যে বড়কে গুণ করলে কিন্তু বড় হয় এবং ভাগ করলে ছোট হয়। তাহলে দেখো 2 কিন্তু এই পাশে এসে বড় হয়ে গেল। তাহলে বড় যেহেতু হয়েছে তার মানে কি গুণ করে বড় হয়েছে না ভাগ করে বড় হয়েছে? অবশ্যই কিন্তু গুণ করে বড় হয়েছে, তাই না? তার মানে আমরা দেখব যে 2 এর সঙ্গে কতকে গুণ করলে 12 হয়। আচ্ছা আমরা যদি 2 এর ঘরে নামতে পারি, 2 একে 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 5 দুগুণ 10, 6 দুগুণ 12, অর্থাৎ 2 এর সঙ্গে 6কে গুণ করলে কিন্তু হয়ে যায় 6 দুগুণ 12। দেখো এখানে কিন্তু আমাদের একটু করে দেখানো হয়েছে, তাই না? আমরা 2 এর সঙ্গে গুণ করেছি 6কে। আচ্ছা নিচে যদি আমরা 6 দ্বারা গুণ করি, উপরে কত দ্বারা গুণ করব? উপরেও কিন্তু আমরা একই সংখ্যা অর্থাৎ 6 দ্বারাই গুণ করব, তাই না? আমরা জানি উপরে এবং নিচে একই সংখ্যা দ্বারাই গুণ করতে হয়। তাহলে এই 2কে যেহেতু 6 দ্বারা গুণ করেছি তার মানে 1কেও কিন্তু আমরা 6 দ্বারা গুণ করব, তাই না? আচ্ছা এবার দেখো 6 এবং 1কে গুণ করলে হয় 6 একে 6। আমরা এই খালি ঘরে লিখে দেব 6 একে 6। আচ্ছা তাহলে কিন্তু আমাদের দেখো এই খালি ঘরটি পূরণ করা হয়ে গেল, আমরা পাচ্ছি 12 এর 6। কত সহজ। এবারে যদি আমরা 2 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 6 এর 5 সমান, এখানে নিচে আমরা একটি খালি ঘর দেখতে পাচ্ছি, উপরে কিন্তু দেখতে পাচ্ছি 10, তাই না? এখন আমরা এই খালি ঘরটি যেহেতু পূরণ করব আমরা কোনটিকে লক্ষ্য করব? যেহেতু উপরে খালি ঘর নেই যার কারণে কিন্তু উপরের দুটি সংখ্যাকে আমরা লক্ষ্য করব, তাই না? আচ্ছা দেখো উপরে প্রথমে রয়েছে 5 এবং ডান পাশে এসে হয়ে গেল 10, তার মানে কি 5 থেকে 10 হয়ে গেছে, মানে বড় কিন্তু হয়ে গেছে। আর যখন বড় হয় তখন আমরা কি করি? গুণ করি। আচ্ছা তাহলে দেখবো এবারে যে 5-এর সঙ্গে কতকে গুণ করলে 10 হয়, তাই না? আমরা এবারে দেখবো যে 5-এর সঙ্গে কতকে গুণ করলে 10 হয়। আমরা যদি 5-এর ঘরে নামতে পারি, 5 একে 5, 5 দুগুণ 10, অর্থাৎ 5-এর সঙ্গে 2কে যদি গুণ করি তাহলে হয়ে যায় 5 দুগুণ 10। দেখো এখানে কিন্তু আমরা 10 দেখতে পাচ্ছি। এখন উপরে যেহেতু আমরা 2 দ্বারা গুণ করেছি তার মানে নিচে কত দ্বারা গুণ করব? হ্যাঁ নিচেও কিন্তু আমরা 2 দ্বারাই গুণ করব, একই সংখ্যা দ্বারাই গুণ করব। তাহলে এই 6-এর সঙ্গেও কিন্তু আমরা গুণ করব 2কে, তাই না? অর্থাৎ 6 এবং 2কে গুণ করলে হয় 6 দুগুণ 12। এই খালি ঘরে কিন্তু আমরা লিখে দেবো 12। আমাদের কিন্তু এই খালি ঘরটি কত সহজে পূরণ করা হয়ে গেল। এবারে 3 নম্বরে যদি আমরা লক্ষ্য করি, 3 নম্বরে আমাদের বলা হয়েছে 4 এর 3 সমান, আমরা নিচে দেখতে পাচ্ছি একটি খালি ঘর, উপরে দেখতে পাচ্ছি 12। আচ্ছা নিচে যেহেতু খালি ঘর রয়েছে তার মানে কিন্তু আমরা উপরের দুটি সংখ্যাকে দেখব, তাই না? আচ্ছা উপরে আমরা দেখতে পাচ্ছি শুরুতে ছিল হচ্ছে 3 এবং এই পাশে এসে কিন্তু হয়ে গেল 12, অর্থাৎ কি বড় হয়ে গেছে, কিন্তু 3 কিন্তু এই পাশে এসে বড় হয়ে গেছে, তাই না? আর বড় হলে কি করি? গুণ করি। নিশ্চয়ই গুণ করেই কিন্তু এই সংখ্যাটি বড় হয়েছে, তাই না? এবার আমরা দেখব যে 3-এর সঙ্গে কতকে গুণ করলে 12 হয়। আমরা যদি 3-এর ঘরে নামতে পারি, 3 একে 3, 3 দুগুণ 6, 3 তিনে 9, তে 4 আবার, অর্থাৎ 3-এর সঙ্গে 4কে গুণ করলে হয় তে 4 12। আচ্ছা 3-এর সঙ্গে যেহেতু আমরা 4কে গুণ করেছি তার মানে নিচে আমরা কত দ্বারা গুণ করব? আমরা উপরে যেহেতু 4 দ্বারা গুণ করেছি নিচেও কিন্তু আমরা 4 দ্বারাই গুণ করব, তাই না? আচ্ছা তাহলে দেখো এবারে এই 4-এর সঙ্গে নিচের 4কে যদি গুণ করি তাহলে হয়ে যায় 4 4 16। আমরা এই খালি ঘরে কিন্তু লিখে দেব 16। দেখো কত সহজে আমরা প্রত্যেকটা অঙ্কই সমাধান করে ফেললাম। এরপরে দেখো এখানে 4 নম্বরে আমাদেরকে বলা হয়েছে 8 এর 7 সমান 24-এর উপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি খালি ঘর। তাহলে উপরে যেহেতু খালি ঘর রয়েছে তার মানে কিন্তু আমরা নিচের দুটি সংখ্যাকে লক্ষ্য করব। এখানে শুরুতে বলা হয়েছে 8 এবং এই পাশে এসে কিন্তু হয়ে গেল 24, তার মানে এই পাশে এসে কিন্তু বড় হয়ে গেল, তাই না? আর যখন বড় হয় তখন আমরা কি করি? গুণ করি। তার মানে আমরা কি করব? এবারে গুণ করব। আমরা দেখব যে 8-এর সঙ্গে কতকে গুণ করলে 24 হয়। আমরা যদি 8-এর ঘরে নামতে পারি, 8 একে 8, 8 দুগুণ 16, তে 8 24, অর্থাৎ 8-এর সঙ্গে 3কে গুণ করলে হয় তে 8 24। আচ্ছা 8-এর সঙ্গে যেহেতু আমরা 3কে গুণ করেছি তার মানে উপরে আমরা কত দ্বারা গুণ করব? নিচে যেহেতু 3 দ্বারা গুণ করেছি উপরেও কিন্তু আমরা 3 দ্বারাই গুণ করব, কারণ আমরা জানি উপরে এবং নিচে একই সংখ্যা দ্বারাই গুণ করতে হয়, তাই না? অর্থাৎ এবারে 7-এর সঙ্গে 3কে গুণ করলে হয় তে 7
21। দেখো আমরা এই খালি ঘরে কিন্তু লিখে দেবো 21। তাহলে দেখো এখানে প্রত্যেকটি খালি ঘর কিন্তু আমাদের খুবই সহজেই পূরণ করা হয়ে গেল। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো এখানে যদি আমরা লক্ষ্য করি, এখানে 4 নম্বরে বলা হয়েছে 5/2 এর 5টি সমতুল ভগ্নাংশ স্বাধীনভাবে নির্ণয় করো। আচ্ছা, এই যে 5/2 আমরা দেখতে পাচ্ছি, এই 5/2 এর 5টি সমতুল ভগ্নাংশ কিন্তু আমাদের নির্ণয় করতে বলা হয়েছে এবং স্বাধীনভাবে বলা হয়েছে কি স্বাধীনভাবে নির্ণয় করো। স্বাধীনভাবে মানে কি, আমরা যে সংখ্যা দিয়েই গুণ করি না কেন তাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমাদের যে সিরিয়াল অনুযায়ী, অর্থাৎ প্রথমে 1 দিয়ে গুণ করতে হবে, প্রথমে 2 দ্বারা গুণ করতে হবে, তারপরে 3 দ্বারা, তারপরে 4 দ্বারা, তারপরে 5 দ্বারা, এইভাবে কিন্তু না। আমরা যে সংখ্যা দ্বারা ইচ্ছা আমরা কিন্তু সেই সংখ্যা দ্বারাই গুণ করে আমরা সমতুল ভগ্নাংশ তৈরি করতে পারি, ঠিক আছে। এই জন্য এটিকে বলা হয়েছে স্বাধীনভাবে তোমরা এটি নির্ণয় করো, তাই না। আচ্ছা, এবারে এর যদি 5টি সমতুল ভগ্নাংশ আমরা নির্ণয় করি, দেখো এখানে বলা হয়েছে কি 5/2, তাই না। এখন আমরা একটু সমান চিহ্ন দিয়ে আমরা শুরুতে কি করব, দেখো আমরা শুরুতে যদি আমরা ধরো যে 2 দ্বারা গুণ করি, হ্যাঁ, আমরা যদি 2 দ্বারা গুণ করি, অর্থাৎ এই উপরের সংখ্যাকেও আমরা 2 দ্বারা গুণ করব, নিচের সংখ্যাকেও কিন্তু 2 দ্বারা গুণ করব, তাই না। আচ্ছা, ধরো আমরা এবারে 2 দ্বারা গুণ করব, তাহলে 2 দ্বারা কিন্তু আমাদের এই দুটিকেই গুণ করতে হবে, তাই না। 2 দ্বারা যদি উপরে 2কে গুণ করি তাহলে হয়ে যাবে 2 2 4, আমরা উপরে পাবো হচ্ছে 4। আবার 5 দ্বারাও যদি 2কে গুণ করি তাহলে হয়ে যাবে 5 2 10, আমরা নিচে পেয়ে যাচ্ছি হচ্ছে 10, তাই না। অর্থাৎ এই দুটি সংখ্যাকে যখন আমরা একই সংখ্যা দ্বারাই গুণ করব তখন যে ভগ্নাংশটি হবে সেটি হচ্ছে কি, সেটি হচ্ছে সমতুল ভগ্নাংশ। দেখো কত সহজ। এই দেখো একটি ভগ্নাংশ আমাদের বের করা হয়ে গেল। এবারে আরও একটি যদি বের করি, আমরা যেহেতু এবারে 2 দ্বারা গুণ করেছি, এবার যদি ধরো আমরা 3 দ্বারা গুণ করি, হ্যাঁ, আমরা যদি এবারে 3 দ্বারা আমরা ধরে নিচ্ছি, এবারে আমরা 3 দ্বারা গুণ করব, তার মানে 3 দ্বারা কিন্তু উপরের সংখ্যাকেও গুণ করব, আবার 3 দ্বারা নিচের সংখ্যাকেও আমরা গুণ করব। আচ্ছা, 3 দ্বারা প্রথমে যদি আমরা এই উপরের সংখ্যাকে গুণ করি তাহলে 3 এবং 2কে গুণ করলে হয় 3 2 6, আমরা উপরে পাচ্ছি হচ্ছে 6, এবং 3 দ্বারা কিন্তু আবার আমাদের 5কেও গুণ করতে হবে, তাই না। এখন 3 দ্বারা 5কে গুণ করলে হয় 3 5 15। দেখো আমরা কিন্তু পাচ্ছি হচ্ছে কি, আমরা পাচ্ছি হচ্ছে 15/6। এটিও কিন্তু একটি সমতুল ভগ্নাংশ। এবার যদি আমরা আরও একটি সমান চিহ্ন দিয়ে, এই যে মাঝে মাঝে আমরা সমান চিহ্নগুলো দিচ্ছি, এটির অর্থ হচ্ছে কি, এটির অর্থ হচ্ছে প্রত্যেকটি সমান, কারণ সমতুল মানেই তো সমান, তাই না। আচ্ছা, আমরা আরও একটি সমান চিহ্ন দিলাম। এবার যদি আরও একটি সমতুল ভগ্নাংশ আমরা বের করি, দেখো আমরা 2 দ্বারা গুণ করলাম, 3 দ্বারা গুণ করলাম, এবার যদি আমরা 5 দ্বারা গুণ করি, আমাদের যে সংখ্যা দ্বারা গুণ করতে ইচ্ছে করবে আমরা কিন্তু সেই সংখ্যা দ্বারাই গুণ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি এবারে ধরো 5 দ্বারা যদি আমরা গুণ করি, তার মানে 5 দ্বারা কিন্তু আমরা এবারে দেখো 5 দ্বারা কিন্তু আমরা এবারে এই উপরের 2কেও গুণ করব, আবার 5 দ্বারা কিন্তু নিচের 5কেও গুণ করব। তাহলে 5 দ্বারা প্রথমে 2কে গুণ করলে হয় 5 2 10, তার মানে আমরা উপরে লিখে দেবো হচ্ছে 10। আবার 5 দ্বারা এই নিচের 5কে গুণ করলে হয় 5 5 25, আমরা নিচে লিখে দেবো 25। তাহলে দেখো আমাদের কিন্তু এখানে 3টি সমতুল ভগ্নাংশ বের করা হয়ে গেল। এবারে আরও একটি সমান চিহ্ন দিলাম। এবারে আমরা কি করব, এবারে আর কত দ্বারা গুণ করতে পারি। আচ্ছা, আমরা যদি এবারে 4 দ্বারা গুণ করি, দেখো আমরা এবারে ধরো 4 দ্বারা গুণ করব, হ্যাঁ, 4 দ্বারা গুণ করব। তাহলে এখানে আরও আমরা একটি দাগ দিলাম। এবারে দেখো 4 দ্বারা আমরা উপরের 2কেও গুণ করবো, আবার 4 দ্বারা কিন্তু এবারে 5কেও গুণ করবো, তাই না। 4 দ্বারা প্রথমে 2কে গুণ করলে হয় 4 2 8, আমরা উপরে লিখে দিলাম 8। এবারে 4 দ্বারা 5কে গুণ করলে হয় 4 5 20, আমরা নিচে লিখে দিলাম 20। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 20/8। এবার দেখো আমাদের যেহেতু 4টি ভগ্নাংশ বের করা হয়ে গেল, আরও একটি বের করতে হবে। আমরা আরও একটি যদি বের করি, দেখো আমরা এখানে একটি সমান চিহ্ন দিয়ে আবারও যদি একটু গুণ করি, দেখো আমরা এবারে কত দ্বারা গুণ করব, আমরা ধরো এবারে যদি 6 দ্বারা গুণ করি, হ্যাঁ, আমরা যদি এবারে 6 দ্বারা গুণ করি, তাহলে 6 দ্বারা প্রথমে উপরে 2কে গুণ করলে হয় 6 2 12, আমরা উপরে লিখে দেবো 12। 6 দ্বারা নিচের 5কে যদি গুণ করি তাহলে হয় 5 6 30, আমরা নিচে লিখে দেবো 30, তাই না। আচ্ছা, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 30/12। তাহলে দেখো এখানে কিন্তু আমরা 5টি সমতুল ভগ্নাংশ বের করে ফেলেছি। এখন এইখানে প্রত্যেকটি ভগ্নাংশই কিন্তু সমান, অর্থাৎ এগুলোর মান কিন্তু একই রকম, যার কারণে এগুলোকে বলা হয় সমতুল ভগ্নাংশ। তাহলে আমরা দেখো কী কী দ্বারা গুণ করেছি, 5 দ্বারা, 3 দ্বারা, 4 দ্বারা, 2 দ্বারা এবং 6 দ্বারা। এইগুলো ছাড়া তোমরা যদি অন্যান্য কোনো সংখ্যা দ্বারা গুণ করতে চাও তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই। তোমাদের যে সংখ্যা দ্বারা গুণ করতে ইচ্ছে করবে তোমরা কিন্তু সেই সংখ্যা দ্বারা গুণ করে সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে পারো, ঠিক আছে। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে 3 নম্বরে আমাদেরকে বলা হয়েছে 12/6 এর সমতুল 6/3, 4/2 এবং 2/1 এর মতো আরও কিছু সমতুল ভগ্নাংশ কিভাবে
তৈরি করা যায় তা নিয়ে চিন্তা করি। আচ্ছা, এই যে 12 এর 6 আমরা দেখতে পাচ্ছি, এর সমতুল ভগ্নাংশ কিন্তু এখানে প্রত্যেকটি, অর্থাৎ 6-এর 3, 4-এর 2, 2-এর 1, এই প্রত্যেকটি কিন্তু ওর সমতুল ভগ্নাংশ, তাই না? এখন বলা হয়েছে এর মতো আরও কিছু সমতুল ভগ্নাংশ কীভাবে তৈরি করা যায় তা নিয়ে চিন্তা করি। আচ্ছা, আরও কিছু সমতুল ভগ্নাংশ আমরা কীভাবে করে নির্ণয় করতে পারি? দেখো, আমরা এটিকে এই যে 12-এর 6, হ্যাঁ, এটি থেকে যখন আমরা এই দেখো 6-এর 3 পাচ্ছি, তার মানে 12 থেকে কিন্তু নিচে এসে হয়ে গেল কি, নিচে কিন্তু এসে দেখো এই পাশে এসে কিন্তু ছোট হয়ে গেল, তাই না? 12 কিন্তু ডান পাশে এসে হয়ে গেল ছোট। তাহলে ছোট যখন হয় তখন কি গুণ করি না ভাগ করি? ছোট হলে কিন্তু আমরা জানি ভাগ হয়, তাই না? ভাগ করলে কিন্তু ছোট হয়। আচ্ছা, তার মানে এই 12কে আমরা দেখব যে 12কে কত দ্বারা ভাগ করলে 6 হয়, ঠিক আছে? আচ্ছা দেখো, আমরা যদি এই 6-এর ঘরের নামতা পড়ি তাহলে কিন্তু সেই সংখ্যাটিকে পেয়ে যাব, ঠিক আছে? আমরা জানি 6-একে 6, 6 দুগুণ 12, অর্থাৎ আমরা যে 2 পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে কি 6 দুগুণ 12, তাই না? অর্থাৎ এই যে 2 পাচ্ছি, এখন দেখো এই 12কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব 6, তাই না? কারণ আমরা জানি 6 দুগুণ 12, আমরা যখন 2-এর ঘরের নামতা পড়বো তখন আমরা পেয়ে যাব 6 দুগুণ 12। আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারি 12কে যখন আমরা ভাগ করলাম 2 দ্বারা তখন পাচ্ছি হচ্ছে 6। এখন এই 12কে, অর্থাৎ নিচের সংখ্যাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, উপরের সংখ্যাকে কি করব? উপরের সংখ্যাকে কিন্তু আমরা 2 দ্বারাই ভাগ করব, তাই না? আমরা কিন্তু এটিকেও 2 দ্বারা ভাগ করব। আচ্ছা, তাহলে এই 6কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? আমরা যদি 2-এর ঘরে নামতে পারি, দেখো 2-একে 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, অর্থাৎ আমরা কিন্তু পাই 3, 3 দুগুণ 6, অর্থাৎ আমরা 3 পাই, তাই না? দেখো এই পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উপরে রয়েছে 3, তাই না? তাহলে আশা করি বুঝতে পেরেছো যে এই 12, 6 এটি থেকে কিভাবে 6-এর 3 তৈরি করা হলো, তাই না? আচ্ছা, তাহলে এবারে যদি আমরা আরেকটু সুন্দরভাবে বোঝার জন্য যদি এই যে উদাহরণটি রয়েছে, দেখো এটিকে যদি একটু লক্ষ্য করি, এখানে শুরুতে আমরা যদি এই বক্সটিকে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে কোনো ভগ্নাংশের হর এবং লবকে একই সংখ্যা দ্বারা ভাগ করেও ওই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। অর্থাৎ এই যে দেখো 12-এর 6 এটিকে একটি ভগ্নাংশ, তাহলে এই ভগ্নাংশের উপরে এবং নিচে এই দুটি সংখ্যাকে যদি আমরা একই সংখ্যা দ্বারা ভাগ করি, যেমন দেখো আমরা কিন্তু শুরুতে 2 দ্বারা ভাগ করেছি, দেখো উপরের সংখ্যাটিকেও 2 দ্বারা ভাগ করেছি, আবার নিচের সংখ্যাটিকেও কিন্তু 2 দ্বারাই ভাগ করেছি, অর্থাৎ একই সংখ্যা দ্বারাই ভাগ করেছি, তাই না? আমাদের বলা হয়েছে যে কোনো ভগ্নাংশের হর এবং লব এই দুটিকে যখন একই রকম সংখ্যা দ্বারা ভাগ করি তখন যে ভগ্নাংশটি পাওয়া যায় সেটিকে বলা হয় কি, সমতুল ভগ্নাংশ। মানে আমরা ভাগ করেও কিন্তু সমতুল ভগ্নাংশ তৈরি করতে পারি, আবার গুণ করেও কিন্তু সমতুল ভগ্নাংশ তৈরি করতে পারি, ঠিক আছে? আগের বারে কিন্তু আমরা দেখেছি গুণ করে কিভাবে সমতুল ভগ্নাংশ তৈরি করা যায়, এবার আমরা শিখবো যে ভাগ করে কিভাবে সমতুল ভগ্নাংশ তৈরি করা যায়। দেখো, আমরা দেখতে পাচ্ছি 12-এর 6, এখন আমরা উপরে দেখতে পাচ্ছি এখানে রয়েছে 6, এই পাশে এসে হয়ে গেল 3, মানে কিন্তু ছোট হয়ে গেল, তাই না? আমরা জানি যখন ডান পাশে এসে ছোট হয়ে যায় তখন কিন্তু ভাগ করতে হয়। আমরা দেখব যে 6-এর সঙ্গে কতকে ভাগ করলে 3 হয়। আমরা কিন্তু পাচ্ছি, দেখো এখানে কিন্তু আমাদের দেওয়া রয়েছে 6-এর সঙ্গে 2কে ভাগ করলে হয় 3, তাই না? আমরা জানি 3 দুগুণ 6, তাই না? দেখো এখন 6কে যেহেতু 2 দ্বারা ভাগ করেছি, 12কেও কিন্তু আমরা 2 দ্বারাই ভাগ করব, তাই না? 12কে যখন 2 দ্বারা ভাগ করলাম তখন আমরা পাচ্ছি 6 দুগুণ 12, অর্থাৎ আমরা কিন্তু পাবো 6। দেখো এখানে নিচে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 6। এবারে একই রকমভাবে আমাদের এই যে 12-এর 6 এটি থেকে আমাদের দেখো এই যে ভগ্নাংশটি 4-এর 2 এটিকে কিন্তু তৈরি করতে হবে। এখন এই 12-এর 6 থেকে আমরা 4-এর 2 কীভাবে করে তৈরি করব? আমরা দেখব উপরে এই 6 থেকে যে 2 হলো, 2টাকে আমাদের কীভাবে করে তৈরি করা যায়। হ্যাঁ, আমরা এবার লক্ষ্য করব যে 6কে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা 2 পেতে পারি। তাহলে এটিকে বের করার জন্য আমরা কি করতে পারি? আমরা এই 2 দ্বারা আমরা কিন্তু 2-এর ঘরে নামতা পড়বো, 2-এর ঘরে নামতা পড়তে পড়তে 6 পর্যন্ত আমরা যাবো, তাই না? আমরা জানি 2-একে 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, অর্থাৎ 3 দুগুণ যেহেতু 6, মানে 2-এর সঙ্গে 3কে গুণ করলে যেহেতু 6 পাই, তাহলে এই 3কে কিন্তু লিখে দেবো আমরা এই খালি ঘরে। দেখো এই 3-এর অর্থ হচ্ছে কি, আমরা যখন এই 6কে 3 দ্বারা ভাগ করব তখন আমরা পেয়ে যাব 2। দেখো আমরা এবার যদি 3-এর ঘরে নামতা পড়ি, দেখো 3-একে 3, 3 দুগুণ 6, তাই না? দেখো আমরা কিন্তু এখানে 2 পেয়ে গেছি, তাই না? আচ্ছা, তার মানে আমরা যেহেতু উপরে 3 পেয়ে গেছি, তার মানে আমরা কিন্তু বুঝতে পারি এই নিচে যে খালি ঘর, এই নিচের খালি ঘরেও কিন্তু 3 হবে, তাই না? কারণ আমরা জানি উপরে এবং নিচে একই সংখ্যাই কিন্তু হয়, তাই না? এখন এই 12কে
যদি আমরা 3 দ্বারা ভাগ করি দেখি কত হয়। আমরা যদি 3-এর ঘরে নামতে পারি 3 একে 3, 3 দুগুণ 6, 3 3-এ 9, 4 আবারও, অর্থাৎ 4 বার কিন্তু ভাগ করা যায়। আমরা পাই 4। দেখো এখানে কি 4 রয়েছে? হ্যাঁ, এখানে কিন্তু 4 রয়েছে। তাহলে আমরা কিন্তু এখানে পাচ্ছি 3, তাই না? এবার একই রকমভাবে এই ভগ্নাংশটা থেকে কিন্তু আমাদের এই ভগ্নাংশটি তৈরি করতে হবে, অর্থাৎ 2-এর 1 তৈরি করতে হবে। এবার আমরা কি করব? আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই উপরে রয়েছে 6, এই পাশে এসে হয়ে গেল 1, মানে কিন্তু ছোট হয়ে গেল। ছোট হলে কি হয়? আমরা জানি ভাগ করতে হয়, অর্থাৎ আমরা দেখব যে 6-এর সঙ্গে কতকে ভাগ করলে 1 হয়, তাই না? আমাদের কিন্তু 1 বানাতে হবে। তাহলে 6-এর সঙ্গে কতকে ভাগ করলে 1 হয়? আমরা জানি 6-এর সঙ্গে কিন্তু 6-এর সঙ্গে কিন্তু 6কে ভাগ করলে 1 হবে, তাই না? 6-এর সঙ্গে কিন্তু 6কে ভাগ করলে হবে 1, তাই না? কারণ আমরা দেখো যদি 6-এর ঘরে নামতে পারি তাহলে আমরা পাবো হচ্ছে 6 একে 6, অর্থাৎ 6 দ্বারা 6কে ভাগ করলে কিন্তু আমরা ভাগফল পাবো 1। আমরা কিন্তু উপরে দেখতে পাচ্ছি 1। তাহলে আমরা উপরে এইখানে খালি ঘরে যেহেতু 6 পাচ্ছি, তার মানে নিচে যে খালি ঘরটি, এই খালি ঘরে কত হবে? উপরে যেহেতু 6 হয়েছে তার মানে কিন্তু নিচেও 6 হবে, তাই না? এখন দেখো এটি আমাদের মেলে কিনা। 12কে যখন 6 দ্বারা ভাগ করব তখন আমাদের 2 হয় কিনা দেখো। আমরা যদি 6-এর ঘরে নামতে পারি 12 পর্যন্ত যদি পড়তে যাই, 6 একে 6, 6 দুগুণ 12। দেখো 6-এর ঘরে নামতা পড়তে গিয়ে আমরা কিন্তু পাচ্ছি 6 দুগুণ 12, অর্থাৎ 12কে যখন 6 দ্বারা ভাগ করলাম তখন আমরা পাচ্ছি 2, 6 দুগুণ 12, তার মানে কিন্তু আমরা পাচ্ছি 2। এখানে কিন্তু 2 রয়েছে দেখো। তার মানে আমরা এই যে খালি ঘর, এই খালি ঘরগুলো কিন্তু খুবই সহজেই পূরণ করে ফেললাম। আমরা এখানে পাচ্ছি 3 এবং এখানে পাচ্ছি 6। আশা করি সকলে তোমরা এটিও বুঝতে পেরেছো। এবারে যদি আর একটু নিচে আমরা চলে যাই, দেখো এখানে 5 নম্বরে যদি আমরা লক্ষ্য করি, এখানে 5 নম্বরে বলা হয়েছে খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করো, অর্থাৎ এইখানে যে খালি ঘরগুলো রয়েছে এগুলোকে কিন্তু আমাদের এবারে নির্ণয় করতে হবে, তাই না? আচ্ছা, 1 নম্বরে বলা হয়েছে 9-এর 3 সমান 3-এর উপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি খালি ঘর রয়েছে। ঠিক আগের অঙ্কগুলোর মতো যেখানে খালি ঘর থাকবে আমরা কিন্তু তার উল্টো দিকের দুটি অঙ্ককে দেখব। দেখো নিচে যেহেতু খালি ঘর নেই তার মানে কিন্তু এই নিচের দুটি অঙ্ককে আমরা লক্ষ্য করব। এখানে শুরুতে রয়েছে 9, এই পাশে অর্থাৎ ডান পাশে এসে হয়ে গেল 3, তার মানে কিন্তু ডান পাশে এসে ছোট হয়ে গেল, তাই না? 9-এর চাইতে কিন্তু ছোট হয়ে গেল। আর যখন ছোট হয় তখন কি করি? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমরা কিন্তু তখন ভাগ করি, তাই না? যখন ছোট হয় তখন কিন্তু ভাগ করি। এবারে দেখব যে 9কে কত দ্বারা ভাগ করে আমরা এই 3 পেয়েছি, তাই না? আমরা কিন্তু ভাগ করব, তাই না? আচ্ছা, তাহলে 9কে কত দ্বারা ভাগ করলে 3 হয়? আমরা যদি 3-এর ঘরে নামতে পারি তাহলে কিন্তু পেয়ে যাব। দেখো আমরা জানি 3 একে 3, 3 দুগুণ 6, 3 3-এ 9, অর্থাৎ 3-এর 3 যেহেতু 9 পাই আমরা, তার মানে কিন্তু আমরা এখানে লিখে দিতে পারি হচ্ছে 3, তাই না? অর্থাৎ দেখো এই যে 3কে আমরা লিখে দিলাম। এবারে দেখো এই 9কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা উত্তর পেয়ে যাব 3, অর্থাৎ এই 3কে কিন্তু পেয়ে যাবো। আমরা যদি 3-এর ঘরে নামতা পড়ি, দেখো এবারে 3 একে 3, 3 দুগুণ 6, 3 3-এ 9, তাই না? অর্থাৎ আমরা বুঝতে পারি যে 9কে 3 দ্বারা ভাগ করলে হয় 3। আচ্ছা, তাহলে নিচের সংখ্যাকে যেহেতু আমরা 3 দ্বারা ভাগ করেছি তার মানে উপরের সংখ্যাকেও কিন্তু আমাদের ভাগ করতে হবে কত দ্বারা? 3 দ্বারা। একই সংখ্যা দ্বারাই কিন্তু ভাগ করতে হবে, তাই না? এখন 3 দ্বারা 3কে ভাগ করলে কয়বার ভাগ যায়? আমরা জানি 3 একে 3, অর্থাৎ 3 কিন্তু 3-এর মধ্যে একবার ভাগ যায়, তাই না? তাহলে আমরা কিন্তু এখানে লিখে দেব 1, তাই না? দেখো তাহলে আমাদের এই খালি ঘরটিকে কিন্তু পূরণ করা হয়ে গেল। এবার একই রকমভাবে 2 নম্বরে বলা হয়েছে 8-এর 6। এবার এইখানে বলা হয়েছে নিচে আমরা খালি ঘর দেখতে পাচ্ছি, উপরে বলা হয়েছে 3, তাই না? তাহলে নিচে যেহেতু খালি ঘর রয়েছে তার মানে আমরা এবারে উপরের সংখ্যা দুটিকে লক্ষ্য করব। আচ্ছা, উপরে প্রথমে রয়েছে 6, এই ডান পাশে এসে হয়ে গেল 3, তার মানে কিন্তু ছোট হয়ে গেল। ছোট হলে কি হয়? ভাগ করতে হয়, তাই না? তার মানে আমরা কিন্তু এবারে ভাগ করব। আচ্ছা, এবারে দেখব 6কে কত দ্বারা ভাগ করলে 3 হয়। তাহলে এটিকে আমরা কীভাবে করে বের করতে পারি? আমরা কিন্তু 3-এর ঘরে নামতা পড়তে পারি। 3-এর ঘরে নামতা পড়তে আমরা 6 পর্যন্ত যাব। দেখো 3 একে 3, 3 দুগুণ 6, তার মানে আমরা কিন্তু পাচ্ছি 3 দুগুণ 6, অর্থাৎ আমরা পাচ্ছি হচ্ছে 2, তাই না? তার মানে এই যে 2 আমরা পাচ্ছি, এই 2 দ্বারা আমরা বুঝতে পারি 6কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব এই 3। দেখো আমরা যদি এবারে 2-এর ঘরে নামতে পড়ে দেখি 3 হয় কিনা। 2 একে 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6। দেখো আমরা কিন্তু এই 3 পেয়ে গেছি, তাই না? অর্থাৎ 6কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাই হচ্ছে 3, তাই না? আচ্ছা, তার মানে উপরে যেহেতু আমরা 2 দ্বারা ভাগ করেছি তার মানে হচ্ছে এই নিচের সংখ্যাটিকেও কিন্তু আমরা ভাগ করব 2 দ্বারা, একই সংখ্যা দ্বারাই ভাগ করব, তাই না? এখন 8কে যদি 2 দ্বারা ভাগ করি কত হয়? আমরা 2-এর ঘরে নামটা যদি পড়ি, দেখো 2 একে 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, অর্থাৎ 4 বার কিন্তু ভাগ যায়। আমরা পাচ্ছি হচ্ছে 4 দুগুণ 8, তাই না? তার মানে কিন্তু আমরা এই খালি ঘরে লিখে দেবো 4, অর্থাৎ 8কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাই হচ্ছে 4। তার মানে আমাদের কিন্তু এই খালি ঘরটিও পূরণ করা হয়ে গেল। এবার একই রকমভাবে যদি 3 নম্বরে লক্ষ্য করি, 3 নম্বরে বলা হয়েছে 12-এর 4 সমান, নিচে একটি খালি ঘর দেখতে পাচ্ছি, উপরে দেখতে পাচ্ছি 1।
তাহলে নিচে যেহেতু খালি ঘর রয়েছে তার মানে উপরের সংখ্যা দুটিকে আমরা লক্ষ্য করব। আমরা উপরে দেখতে পাচ্ছি কি 4 এবং এই ডান পাশে দেখতে পাচ্ছি 1। তার মানে যখন ও ডান পাশে আসলো তখন কিন্তু ছোট হয়ে গেল, তাই না? তার মানে কিন্তু আমাদের এবারে ভাগ করতে হবে, যেহেতু ছোট হয়ে গেছে তার মানে ভাগ করতে হবে। অর্থাৎ আমরা দেখব যে 4-এর সঙ্গে কতকে ভাগ করলে 1 হয়। তাহলে এটি বের করার জন্য আমরা কি করতে পারি, আমরা কিন্তু 1-এর ঘরে নামতা পড়তে পারি। 1-এ 1, 1-2 2, 1-3 3, 1-4 4। অর্থাৎ আমরা কিন্তু পাচ্ছি 1-4 4, তাই না? অর্থাৎ আমরা এখানে পাচ্ছি হচ্ছে 4, তাই না? আমরা এখানে লিখে দিলাম 4। অর্থাৎ দেখো এই 4-কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে হয়ে যাবে কি 4-1 4। অর্থাৎ আমরা কিন্তু ভাগফল পাবো 1, তাই না? উপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1 রয়েছে। এখন উপরে যেহেতু আমরা 4 পাচ্ছি তার মানে কিন্তু নিচেও আমরা ভাগ করব কত, এই 12কে ভাগ করব কত দ্বারা, 4 দ্বারাই কিন্তু ভাগ করব, তাই না? আমরা এই 12কে যদি 4 দ্বারাই ভাগ করি দেখো তাহলে কয়বার কত হয়। আমরা যদি 4-এর ঘরে নামতে পড়তে পড়তে 12 পর্যন্ত যাই, আমরা জানি 4-1 4, 4-2 8, 4 12। অর্থাৎ আমরা কিন্তু ভাগফল পাচ্ছি 3। 12কে যখন 4 দ্বারা ভাগ করব ভাগফল কিন্তু আমরা পাচ্ছি 3। আমরা এই খালি ঘরে লিখে দেব 3। তাহলে হয়ে গেল 3-এর 1। আমাদের এই খালি ঘরটিও পূরণ করা হয়ে গেল। এবার সর্বশেষ 4 নম্বরে বলা হয়েছে 20-এর 8 সমান 5-এর খালি ঘর। আচ্ছা, আমরা উপরে যেহেতু খালি ঘর দেখতে পাচ্ছি তার মানে নিচের সংখ্যা দুটি যদি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 20 এবং এই ডান পাশে এসে হয়ে গেল 5। তার মানে ডান পাশে এসে কিন্তু ছোট হয়ে গেল, তাই না? আর যখন ছোট হয় তখন কিন্তু আমরা ভাগ করি। আচ্ছা, আমরা শুরুতে একটি ভাগ দিলাম। দেখো আমরা কিন্তু এই যে ভাগগুলো আমি তোমাদেরকে এখানে লিখে দেখাচ্ছি, এই ভাগগুলো কিন্তু তোমরা লিখবে না, ঠিক আছে? তোমরা শুধুমাত্র খালি ঘরের যে সংখ্যাটি আমরা পেয়েছি এই খালি ঘরের সংখ্যাগুলোকে কিন্তু শুধুমাত্র লিখে দেবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এবারে দেখব যে 20-কে কত দ্বারা ভাগ করলে আমরা 5 পাই, কারণ আমাদের কিন্তু এখানে 5 রয়েছে। তাহলে এটিকে আমরা কিভাবে বের করতে পারি, আমরা 5-এর ঘরে নামতা পড়বো। 5-এর ঘরে নামতা পড়তে পড়তে 20 পর্যন্ত যাব। দেখো 5-1 5, 5-2 10, 3-5 15, 4-5 20। অর্থাৎ আমরা পাচ্ছি 4-5 20। আমরা কিন্তু 4 পাচ্ছি, তাই না? তাহলে এই 4 দ্বারা আমরা বুঝতে পারি 20-কে যখন আমরা 4 দ্বারা ভাগ করব তখন কিন্তু আমরা পাবো 5। দেখো এবারে যদি আমরা 4-এর ঘরে নামতে পড়ি দেখি 5 হয় কিনা। 4-1 4, 4-2 8, 3-4 12, 4-4 16, 4-5 20। দেখো আমরা কিন্তু পাচ্ছি 4-5 20। অর্থাৎ 20-কে যখন 4 দ্বারা ভাগ করব তখন কিন্তু আমরা ভাগফল পাবো 5। এবং এই 20-কে নিচের সংখ্যাকে যখন যেহেতু আমরা 4 দ্বারা ভাগ করেছি তার মানে উপরের সংখ্যাকেও কিন্তু আমরা ভাগ করব কত দ্বারা, একই সংখ্যা দ্বারা, মানে 4 দ্বারাই কিন্তু ভাগ করব। এখন এই 8-কে যদি 4 দ্বারা ভাগ করি কয়বার ভাগ করা যাবে, আমরা যদি 4-এর ঘরে নামতে পারি দেখো 4-1 4, 4-2 8। অর্থাৎ 2 বার কিন্তু ভাগ করা যাবে। 8-কে যখন 4 দ্বারা ভাগ করব তখন আমরা পাবো 4-2 8, 2 পাবো, তাই না? আমরা এই খালি ঘরে লিখে দেব 2। তাহলে আমাদের কিন্তু এখানে প্রত্যেকটি খালি ঘর খুবই সহজেই নির্ণয় করা হয়ে গেল। এরপরে যদি আমরা আরেকটু নিচে অর্থাৎ 6 নম্বরে লক্ষ্য করি, দেখো এখানে 6 নম্বরে বলা হয়েছে লব এবং হরকে একই সংখ্যা দ্বারা ভাগ করে 18-এর 12-এর 3টি সমতুল ভগ্নাংশ নির্ণয় করো। আচ্ছা, এইখানে কিন্তু আমরা একটি ভগ্নাংশ দেখতে পাচ্ছি 18-এর 12। এখন বলা হয়েছে এই যে লব এবং হর এই দুটিকে একই সংখ্যা দ্বারা ভাগ করে, একই সংখ্যা দ্বারা ভাগ করে বলা হয়েছে, মানে এই দুটি সংখ্যাকেই একই সংখ্যা দ্বারা ভাগ করে আমরা 3টি সমতুল ভগ্নাংশ নির্ণয় করব, ঠিক আছে? আচ্ছা, এটি কিন্তু খুবই সহজ একটি বিষয়। দেখো প্রথমে যদি আমরা এখানে যদি নির্ণয় করি, দেখো আমরা প্রথমে একটি সমান চিহ্ন দিলাম। এবারে যদি আমরা এই দুটিকেই কত দ্বারা ভাগ করতে পারি, দেখো আমরা যদি প্রথমে আমাদের কিন্তু দেখতে হবে যে কোন কোন সংখ্যা দ্বারা এই দুটিকেই ভাগ করা যায়। ধরো একটিকে ভাগ করা গেল আরেকটিকে ভাগ করা গেল না, তাহলে কিন্তু হবে না। যেমন আমরা যদি 4 দ্বারা ভাগ করতে চাই, দেখো 4 দ্বারা কিন্তু আমরা 12-কে ভাগ করতে পারবো, কিন্তু 4 দ্বারা কিন্তু 18-কে ভাগ করতে পারবো না। যার কারণে এই 4-কে কিন্তু আমরা নিতে পারবো না, অর্থাৎ 4 দ্বারা কিন্তু ভাগ করা যাবে না। যে সমস্ত সংখ্যা দ্বারা দুটিকেই ভাগ করা যাবে সেই সংখ্যাগুলো আমরা নিতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো 12 এবং 18 এই দুটি সংখ্যাকেই কিন্তু আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো, তাই না? কারণ দুটি কিন্তু জোড় সংখ্যা। আচ্ছা দেখো 12-কেও 2 দ্বারা ভাগ করা যাবে, 18-কেও 2 দ্বারা ভাগ করা যাবে। তাহলে এই দুটিকেই যদি 2 দ্বারা প্রথমে ভাগ করি, দেখো আমরা প্রথমে 12-কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে পাবো হচ্ছে 6-2 12, অর্থাৎ আমরা কিন্তু পাবো 6, তাই না? উপরে আমরা লিখে দিলাম 6। এবারে যদি আমরা 18-কে অর্থাৎ নিচের সংখ্যাকে যদি 2 দ্বারা ভাগ করি, আমাদের কিন্তু একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। 18-কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কয়বার ভাগ যাবে, আমরা জানি 9-2 18, অর্থাৎ 2 দ্বারা 18-কে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 9, তাই না? আমরা নিচে লিখে দিলাম 9। তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি 9-এর 6। এটি হচ্ছে কি ওর সমতুল ভগ্নাংশ। এরকম 3টি ভগ্নাংশ কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে আমরা আরও একটি সমান চিহ্ন দিলাম। এবারে দেখো 2 দ্বারা যেহেতু ভাগ করা হয়ে গেল, এবারে দেখো 3 দ্বারা এই দুটিকে ভাগ করা যায় কিনা। 3 দ্বারা কিন্তু 12-কে ভাগ করা যাবে, তাই না? আবার 18-কেও কিন্তু 3 দ্বারা ভাগ করা যাবে। আচ্ছা, যেহেতু দুটিকেই ভাগ করা যাবে তার মানে এবার আমরা 3 দ্বারা ভাগ করব, ঠিক আছে? আচ্ছা দেখো আমরা একটি দাগ দিয়ে
3 দ্বারা প্রথমে যদি উপরের যে 12 রয়েছে 12কে ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে কি তে 4 12। দেখো 3-এর ঘরে যদি নামতে পড়ি 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 9, তে 4 12, অর্থাৎ 4 বার কিন্তু ভাগ করা যাবে। 3 দ্বারা 12কে ভাগ করলে 4 পাবো আমরা, তাই না? উপরে লিখে দিলাম আমরা 4। এবারে 3 দ্বারাই কিন্তু 18কে ভাগ করা লাগবে, তাই না? আমরা জানি উপরে এবং নিচে দুটি সংখ্যাকে কিন্তু একই সংখ্যা দ্বারাই ভাগ করতে হয়। তাহলে 3 দ্বারা যদি 18কে ভাগ করি তাহলে কয়বার ভাগ যায়? আমরা জানি 3 6 18, অর্থাৎ 6 বার ভাগ যায়। আমরা উপরে লিখে দেবো হচ্ছে, নিচে লিখে দেবো হচ্ছে 6। তাহলে এটি কিন্তু আমাদের একটি ভগ্নাংশ হয়ে গেল। এবার আরও একটি ভগ্নাংশ যদি আমরা তৈরি করি, দেখো আরও একটি সমান চিহ্ন দিলাম, যেহেতু 3টি বলা হয়েছে, 1টি 2টি এবং আরও একটি আমাদের দরকার, তাই না? আমরা আরও একটি সমান চিহ্ন দিয়ে এবার যদি আরও একটি ভগ্নাংশ আমরা তৈরি করি, আমরা এবারে দেখব যে আর কোন কোন সংখ্যা দ্বারা এই দুটিকে আমরা ভাগ করতে পারি। আচ্ছা, 4 দ্বারা আমরা যেহেতু ভাগ করতে পারি না, তারপরে 5 দ্বারা কিন্তু ভাগ করতে পারি না। দেখো 5 দ্বারা 12কেও ভাগ করতে পারবো না, 18কেও ভাগ করতে পারবো না। 6 দ্বারা কিন্তু পারবো। দেখো 6 দ্বারা আমরা 18কেও ভাগ করতে পারবো, আবার 12কেও ভাগ করতে পারবো। তার মানে এবার যদি আমরা 6 দ্বারা এই দুটিকেই ভাগ করি, দেখো 6 দ্বারা প্রথমে উপরের যে 12 সেই উপরের সংখ্যাটিকে যদি ভাগ করি, 6 দ্বারা 12কে ভাগ করলে কয়বার ভাগ যাবে? আমরা জানি 6 2 12, অর্থাৎ 2 বার ভাগ যাবে। আমরা উপরে লিখে দেবো 2। আবার 6 দ্বারা 18কে নিচের সংখ্যাকে যদি ভাগ করি তাহলে কয়বার ভাগ যাবে? আমরা জানি, যদি দেখো 6-এর ঘরে নামতে পড়ি, 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, অর্থাৎ 3 বার ভাগ করা যাবে, তাই না? আমরা কিন্তু নিচে লিখে দেবো 3। আচ্ছা, তাহলে আমরা পাচ্ছি 9-এর 6, 6-এর 4 এবং 3-এর 2। এই প্রত্যেকটি কিন্তু সমতুল ভগ্নাংশ, তাই না? এবং এটির এই 18-এর 12 এর 3টি সমতুল ভগ্নাংশ কিন্তু আমরা নির্ণয় করে ফেললাম। দেখো এখানে প্রত্যেকটি অঙ্ক কিন্তু খুবই সহজ। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আশা করি আজকের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই মজায় শিখতে পেরেছো। আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।